প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম স্থির তড়িৎ। আজকে শুরু করব এই স্থির তড়িতের ধারক অংশটি, এবং এই অধ্যায়ের ধারক অংশটি হচ্ছে আসলে সবচাইতে গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। তো আমরা পড়ছিলাম হচ্ছে স্থির তড়িৎ, এবং আজকে শুরু করব স্থির তড়িতের ধারক অংশ। ধারক নাম শুনে বুঝতে পারছো যে কিছু একটা এটি করবে, ধারণ করবে। তো যেহেতু স্থির তড়িৎ অধ্যায় পড়ছি আমরা, তাহলে আসলে কি ধারণ করতে পারে? সে চার্জ ধারণ করবে। হ্যাঁ, তাহলে ধারক হচ্ছে কি বলতে পারি আমরা হচ্ছে একটা যন্ত্র বা কৌশল যেখানে আমরা চার্জ সঞ্চয় করে রাখতে পারবো, অর্থাৎ সে কি চার্জ ধারণ করবে। তো যদি আমরা সংজ্ঞাটা হিসেবে লিখতে চাই, তোমাদের শিটে অলরেডি আমি যেটা তোমাদের সাপ্লাই দিচ্ছি সেখানে অর্থ দেখবা তোমরা শিটে সংজ্ঞাটা সুন্দর করে লেখা আছে। তারপরে আমরা এটা জাস্ট লিখি যে ধারক হচ্ছে, আমরা লিখতে পারি হচ্ছে যে চার্জ রূপে, হ্যাঁ তড়িৎ না, এটা হচ্ছে কি চার্জ রূপে তড়িৎ শক্তি সঞ্চিত করার অবশ্যই একটা যান্ত্রিক কৌশল, আমরা বলতে পারি কৌশলকে ধারক বলে। তাহলে ধারক হচ্ছে কি ধারণ করবে? চার্জ। এবং চার্জ ধারণ করবে, অর্থাৎ সেখানে আমরা তড়িৎ শক্তি সঞ্চয় করে রাখতে পারবো, এবং আমাদের প্রয়োজনে এই শক্তি আমরা কি করতে পারবো? ব্যবহার করতে পারবো। তো ধারক আসলে তোমরা বলতে পারো বা মনে করতে পারো যে অনেকটা ব্যাটারির মতো, বা সেল যেটা এনার্জি সাপ্লাই দেয়। তো আসলে সেল আর ক্যাপাসিটর বা ধারকের মধ্যে অনেক বেশি পার্থক্য। ব্যাটারি বা সেল হচ্ছে যেটা করে ধীরে ধীরে অল্প পরিমাণ কারেন্ট ফ্লো করে, কিন্তু হচ্ছে আমাদের ধারক অল্প সময়ের জন্য হলেও সে অনেক বেশি কারেন্ট বা চার্জ আসলে সাপ্লাই দেয়। তো আমরা ধীরে ধীরে পড়তে থাকি, পুরো অংশটা আশা করি সম্পূর্ণ আমরা বুঝতে পারবো। তো ধারক হচ্ছে কি, যে চার্জ রূপে তড়িৎ শক্তি সঞ্চিত করে রাখার যান্ত্রিক কৌশলকে আমরা বলি হচ্ছে ধারক। এবং সবচাইতে বেশি যে ধারক ব্যবহার হয় সেটা নাম হচ্ছে সমান্তরাল পাত ধারক। এরকম দুটা প্লেট থাকে সমান্তরাল, এবং এখানে হচ্ছে এক পাতে থাকে ধনাত্মক চার্জ, এক পাতে থাকে ঋণাত্মক চার্জ। তো এইটা হচ্ছে আমরা বলতে পারি আমাদের ধারকের একটা প্রকারভেদ, সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। এই ধারকটা আসলে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো এবার শিখবো আমরা হচ্ছে ধারকত্ব কি। তো ধারক অনেক ধরনের ধারক আছে, তার মধ্যে সবচেয়ে তোমাদের সিলেবাস এখানে যেটা পাবা তোমরা সেটা হচ্ছে যে পরিবাহী গোলাকার ধারক, আর এটা হচ্ছে যে সমান্তরাল পাত ধারক। সিলিন্ড্রিক্যাল ধারক নামে এক ধরনের ধারক আছে, সেটাও আমাদের পরে হয়তো পড়ব। তো ধারক আমরা প্রথমে পড়ব এই ধারকের একটা প্রকারভেদ, সেটা হচ্ছে যে গোলাকার পরিবাহী ধারক। এবং 2 নম্বরে যেটা পড়বো সেটা হচ্ছে, যেটা আমরা বললাম একটা উদাহরণ দিয়ে, যে সমান্তরাল পাত ধারক। ওকে, তো এবার শিখবো আমরা হচ্ছে ধারকত্ব কি। ধারকত্ব কি, যদি ধরো আমাদের একটা গোলাকার পরিবাহী আছে, একটা গোলাকার পরিবাহী, এইটাতে যত বেশি আমরা চার্জ দিব এটার বিভব তত কি হবে? বাড়বে। তার মানে হচ্ছে যে এই গোলাকার পরিবাহীর বিভবটা হচ্ছে চার্জের সমানুপাতিক, বা আমরা এইভাবে বলতে পারি, দেখো যে আমাদের এই গোলাকার পরিবাহীর যদি ভোল্টেজ ভি হয় এবং তার জন্য যদি চার্জ কিউ পরিমাণ চার্জ লাগে আমাদের, আমরা একটা ছোট হাতে না দিয়ে বড় হাতে দিই, আর এই পরিবাহী গোলাকার ধারকের যদি আমি ভি ভোল্টেজ বাড়াতে চাই, তাহলে আমাকে কিউ পরিমাণ চার্জ দিতে হয়, অথবা কিউ পরিমাণ চার্জ দিলে আসলে এই গোলাকার পরিবাহীর পৃষ্ঠের বিভব হয় হচ্ছে ভি ভোল্ট। তাহলে আমরা লিখতে পারবো, দেখো যে তাহলে একক পরিমাণ বিভব বাড়াতে আমাদের দেখো চার্জ লাগবে কিউ বাই ভি, এবং এটাই হচ্ছে আমরা বলতে পারি ধারকত্ব। এটাই হচ্ছে সংজ্ঞা অনুসারে কি? ধারকত্ব। তার মানে ধারকত্ব C is equal to Q by V। তো যখন V is equal to দেখো 1 ভোল্ট বা 1 একক, তখন C
সি সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে কিউ। আর এইখান থেকে আমরা দেখো ধারকত্বের সংজ্ঞা দেব কিভাবে, যে কোনো একটি ধারকের বিভব পার্থক্য বা বিভব 1 ভোল্ট বাড়াতে যতটুকু চার্জ লাগবে সেটাই হচ্ছে সেই ধারকের ধারকত্ব। তাহলে ধারকত্ব কি জিনিস? ধারকত্ব হচ্ছে কোনো একটি ধারকের বিভব পার্থক্য 1 ভোল্ট বাড়াতে যতটুকু আমাদের চার্জ লাগবে সেটাই হচ্ছে সেই ধারকের ধারকত্ব। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং ধারকত্বের একক দেখো, ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড এবং লেখা হবে হচ্ছে 1 ফ্যারাড সমান সমান 1 কুলম চার্জের একক এবং বিভবের একক হচ্ছে ভোল্ট, তাহলে কুলম পার ভোল্ট। তাহলে আমরা শিখলাম হচ্ছে ধারক এবং ধারকত্ব, এবং ধারকত্বের একক হচ্ছে ফ্যারাড এবং 1 ফ্যারাড সমান সমান হচ্ছে 1 কুলম পার ভোল্ট। তো দেখো প্রথমে আমরা বললাম যে ধারকের সংজ্ঞা, ধারক হচ্ছে একটা যন্ত্র যাতে আমরা কি করতে পারি, তড়িৎ শক্তি সঞ্চিত রাখতে পারি। তো কীভাবে তড়িৎ শক্তি সঞ্চিত রাখবো? সেখানে আমরা কিছু চার্জ সঞ্চিত করে রাখবো। চার্জ রূপে তড়িৎ শক্তি সঞ্চিত করার যান্ত্রিক কৌশলকে আমরা বলি হচ্ছে ধারক। এবং ধারক এখানে আমি দুটো উদাহরণ দিচ্ছি, একটা হচ্ছে গোলাকার পরিবাহী ধারক, একটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। এবং আমরা শিখলাম দেখো যে ধারকত্বের সংজ্ঞা, ধারকত্ব হচ্ছে কি, যে প্রত্যেকটা ধারকেরই তুমি যদি বিভব বাড়াতে চাও তাহলে তাকে কি দিতে হবে, চার্জ দিতে হবে। তো বিভব তুমি 1 ভোল্ট বাড়াতে যতটুকু চার্জ দেওয়া লাগবে সেটাই হচ্ছে ওই ধারকের ধারকত্ব। ঠিক আছে, এবার আমরা শিখব আমাদের স্পেশাল কেস ধারকের একটা উদাহরণটা, যেটা সেটা হচ্ছে গোলাকার পরিবাহী ধারক সম্পর্কে। ওকে, বুঝে দিই। তাহলে এবার আমরা শিখতে যাচ্ছি গোলাকার পরিবাহী ধারক। গোলাকার পরিবাহী ধারক। তো গোলাকার পরিবাহী ধারক, এটার দেখো শিরোনাম দেখে বুঝতে পারছো যে এই ধারকটা একটা গোলাকার বস্তু। তো এই গোলাকার বস্তুটার ব্যাসার্ধ হচ্ছে আর। এবং দেখো এটার পৃষ্ঠে যদি তুমি কিউ পরিমাণ চার্জ দাও, এটার পৃষ্ঠে প্লাস কিউ পরিমাণ চার্জ দিছ, তাহলে এর পৃষ্ঠের বিভব যদি ভি হয় তাহলে দেখো আমরা কি লিখতে পারি, আমরা জানি যে বিভব, পৃষ্ঠের বিভব ভি ইজ ইকাল টু 1 বাই, যদি মাধ্যম এটা চারপাশের মাধ্যম যদি বাম মাধ্যম তবে শূন্য মাধ্যম থাকে তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকাল টু 4 পাই ইপসিলন নট কিউ ডিভাইড বাই আর। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর কিছুক্ষণ আগেই আমরা শিখলাম যে ধারকত্বের সংজ্ঞা অনুসারে ধারকত্ব সি ইজ ইকাল টু কিউ বাই ভি। তাহলে দেখো যে ধারকত্বের যে সংজ্ঞা সেখানে যদি এটা হচ্ছে ধারকত্বের সংজ্ঞা অনুসারে আমরা জানি সি ইজ ইকাল টু, এখানে লিখি কিউ বাই ভি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ থেকে ভি এর মান যদি আমরা 2 নম্বর সমীকরণে বসাই দিই তাহলে দেখো কি পাচ্ছি, সি ইকুয়াল টু কিউ ডিভাইড বাই, কিউ যদি গুণ করে নিই তাহলে কিউ ডিভাইড বাই আরটা এখানে গুণ করে নিই 4 পাই ইপসিলন নট আর। তাহলে কিউ কিউ কেটে যায়, তাহলে থাকে দেখো 4 পাই ইপসিলন নট আর। তার মানে আমরা পেলাম দেখো যে গোলাকার পরিবাহী ধারকের ধারকত্ব সি ইকুয়াল টু 4 পাই ইপসিলন নট আর, অর্থাৎ সি সমানুপাতিক হচ্ছে আর। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে গোলাকার পরিবাহী ধারকের ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক এবং ধারকত্ব সি ইকুয়াল টু 4 পাই ইপসিলন নট আর। দেখো ধারকত্বের এটা হচ্ছে সাধারণ সমীকরণ, এই সমীকরণটা আসলে সবার জন্য প্রযোজ্য, কিন্তু যদি আমি স্পেসিফিক শুধু গোলাকার পরিবাহীর জন্য ধারকত্বের ইকুয়েশন লিখতে চাই তাহলে অবশ্যই আমাকে লিখতে হবে হচ্ছে যে সি ইকুয়াল টু 4 পাই ইপসিলন নট আর। ওকে, আশা করি বোঝা গেছে তোমাদের। এটা গেল আমাদের গোলাকার পরিবাহী ধারক, বুঝে দিই। এবার শিখবো আমরা হচ্ছে সমান্তরাল পাত ধারক। তো গোলাকার পরিবাহী ধারকের আসলে যেটা হয় ধারকত্ব খুবই কম থাকে
এবং এর চার্জগুলো আসলে বাউন্ড না, এনার্জি আসলে এক জায়গায় পুঞ্জীভূত না চার্জগুলো, এজন্য আসলে গোলাকার পরিবাহী ধারকটা আসলে খুব একটা কাজের না। যেটা আমাদের সবচেয়ে বেশি কাজের বা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে সমান্তরাল পাত ধারক। তো সেটাই আমরা শিখতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে সমান্তরাল পাত ধারক। তো সমান্তরাল পাত ধারকে কি থাকবে? পরস্পর সমান্তরাল দুইটা একই পৃষ্ঠের ক্ষেত্রফল বিশিষ্ট আমাদের পাত লাগবে। তাহলে একে কি বলছি আমরা? এই হচ্ছে পাতের ক্ষেত্রফল। দেখো কয়টা পাত আছে? দুইটা। এবং একটা পাতে থাকবে হচ্ছে পজিটিভ চার্জ, ধরো এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, এবং অপর প্রান্তে থাকবে হচ্ছে মাইনাস কিউ চার্জ। এবং প্লেট দ্বয়ের মধ্যবর্তী খুবই ছোট্ট একটা দূরত্ব, সেটা হচ্ছে কি ডি। তাহলে ডি কে আমরা বলছি হচ্ছে পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তো এটা আসলে কিভাবে আসে? এটা তুমি যদি দুইটা সমান্তরাল পাত নাও, নিয়ে যদি একটা ব্যাটারির সঙ্গে সংযুক্ত করে দাও, তাহলেই আসলে এটা চার্জ হবে। কিভাবে? যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে, ধনাত্মক প্রান্ত যেহেতু এটা, তাহলে ইলেকট্রনগুলো এদিকে চলে আসবে, তার মানে এই পাতে আসলে পজিটিভ চার্জ থাকবে, এবং ইলেকট্রনগুলো এই পাশ দিয়ে এই পাতে যাবে, তাহলে আবেশ প্রক্রিয়া এখানে নেগেটিভ চার্জ। এবং এই পাতে যদি প্লাস কিউ চার্জ হয়, এই প্রান্তে অবশ্যই মাইনাস কিউ চার্জ হবে। ঠিক আছে, এটা আমরা চার্জ করে নিলাম। তো দেখো এখানে যদি ইলেকট্রিক ফিল্ডগুলো দেখায় আমরা, যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জের দিকে, এবং এই সমান্তরাল পাতদ্বয়ের মধ্যবর্তী মাধ্যম যদি শূন্য মাধ্যম হয় অথবা বায়ু মাধ্যম হয়, তাহলে দেখো যে এই পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি ডি খুবই ছোট, তাহলে ই এর মানটা হচ্ছে এই পাতদ্বয়ের মাঝে অবশ্যই হবে সুষম এবং কোনো দূরত্বের উপর নির্ভর করবে না। তার মানে দেখো যে এই পাতে প্লাস কিউ চার্জের জন্য এর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে, ধরো এই বিন্দুতে আমাদের তড়িৎ ক্ষেত্রের মান আমরা লিখতে পারবো, দেখো প্রথম পাতের জন্য E1 ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই 2 এপসাইলন নট। এর আগে আমরা পড়ছি সিগমা কি জিনিস। সিগমা হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব, এবং এইটার দিক হবে দেখো এইখান থেকে এই দিকে, পজিটিভ থেকে নেগেটিভ দিকে। এবং মাইনাস কিউ চার্জের জন্য এই বিন্দুতে, ধরো এটা ও বিন্দু, ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্রফলের মান হবে E2 ইকুয়াল টু সিগমা ডিভাইড বাই 2 ইপসাইলন নট। এবং এইটার মান হবে দেখো এই দিকে, একই দিকে। তার মানে এই ক্ষেত্রে আসলে থিটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তাহলে তাদের লব্ধি হয় কি? একেবারে যোগফল। তার মানে এই আমাদের ধারকের অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান হবে E ইকুয়াল টু E1 প্লাস E2 সমান সমান আমরা লিখতে পারবো দেখো সিগমা ডিভাইড বাই 2 ইপসাইলন নট প্লাস সিগমা ডিভাইড বাই 2 ইপসাইলন নট। আলটিমেটলি যোগ করলে যেটা পাওয়া যাবে 2 সিগমা ডিভাইড বাই 2 ইপসাইলন নট। তার মানে E ইকুয়াল টু আসলে আসছে সিগমা ডিভাইড বাই ইপসাইলন নট। এবং সিগমা ইকুয়াল টু আমরা জানি চার্জের তলমাত্রিক ঘনত্ব, ঘনত্ব সিগমা ইকুয়াল টু সে কিউ বাই এ। তাহলে আমরা লিখতে পারবো দেখো কিউ ডিভাইড বাই এ ইপসাইলন নট। তো এটা আসলে গসের সূত্র থেকেও এটা প্রমাণ করা যায়। তো তোমরা যদি এটা এভাবে মনে না রাখতে পারো, তাহলে আসলে ইজিভাবে মনে রাখা যায় যে কীভাবে, সেটা হচ্ছে যে আমরা জানি কিন্তু যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য E ইজ ইকাল টু কত হয়? 1/4 পাই ইপসাইলন নট কিউ ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার।
এবং দেখো 4 পাই আর আর স্কোয়ারকে তুমি কি নিতে পারো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল হিসাবে। তো এটাকে যদি ক্ষেত্রফল দ্বারা নির্দেশ করি তাহলে ই ইজিক্যাল টু থাকবে দেখো কিউ ডিভাইড বাই এ ইপসাইলন নট। দেখো যদিও এটা আসলে অরিজিনাল নিয়ম না, কিন্তু তুমি চাইলেই এটা যেহেতু সেম এইভাবেও তুমি আসলে মনে রাখতে পারো। তাহলে আমরা এখানে পেলাম কি, দেখো আমরা পেলাম যে সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী কোনো স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সুষম থাকে এবং সেটা দূরত্বের উপর নির্ভর করে না, এবং সেই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মানটা হচ্ছে কিউ ডিভাইড বাই এ ইপসাইলন নট। কি হচ্ছে যে কোনো একটা পাতের চার্জের মান, এই হচ্ছে পাতের ক্ষেত্রফল, এবং ইপসাইলন নট তোমরা জানো শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। তো এটা মুছে দিই আমরা, হ্যাঁ আমরা আসলে এটা দিয়ে এটা করতে পারতাম, যাই হোক। তো আরেকটা রিলেশন বা সম্পর্ক আমরা জানি, সেটা হচ্ছে যে ভি ইজ ইকুয়াল টু ইডি। ভি ইকুয়াল টু ইডি যদি হয় তাহলে দেখো যে আমরা লিখতে পারবো বিভব, এই পাতের বিভব ভি ইকুয়াল টু, যদি ইডি হয় তাহলে হতে ভি ইজ ইকুয়াল টু, এই মানটা এখানে বসাই দিলে আমরা লিখতে পারবো কিউ ডি ডিভাইড বাই এ ইপসাইলন নট। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। এবং সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হোক, গোলাকার পরিবাহী ধারকের ধারকত্ব হোক, যে কোনো ধারকেরই ধারকত্বের জেনারেল যে ফর্মুলা সেটা আমরা কি জানি, সি ইকুয়াল টু কিউ বাই ভি। তাহলে 1 নম্বর সমীকরণের ভি এর মানটা এখানে যদি বসাই দিই তাহলে কি পাওয়া যায়, দেখো কিউ ডিভাইড বাই কিউ ডি ডিভাইড বাই এ ইপসাইলন নট। তাহলে কিউ কিউ কেটে যাবে, থাকবে দেখো ধারকত্ব সি ইজ ইকুয়াল টু ইপসাইলন নট এ ডিভাইড বাই ডি। এইটা হচ্ছে আমাদের সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। তাহলে দেখো আজকে আমরা যে 3টা সমীকরণ শিখছি সেটা হচ্ছে যে একটা হচ্ছে ধারকত্ব সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, এবং গোলাকার পরিবাহী ধারকের ধারকত্ব সি ইজ ইকুয়াল টু 4 পাই ইপসাইলন নট আর, যেখানে আর হচ্ছে গোলাকার পরিবাহী ব্যাসার্ধ, এবং সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি ইজ ইকুয়াল টু ইপসাইলন নট এ ডিভাইড বাই ডি। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। এই 3টে সমীকরণ অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। তো ঠিক আছে, মুছে দিই। তাহলে এখানে দেখো কোনটা কি, সি হচ্ছে ধারকত্ব, ইপসাইলন হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, এই হচ্ছে পাতের ক্ষেত্রফল, এবং ডি হচ্ছে পাতের মধ্যবর্তী দূরত্ব। তো বাস্তবে যেটা হয় যে ধারকত্ব বাড়ানোর জন্য এর অভ্যন্তরে ডাইইলেকট্রিক পদার্থ প্রবেশ করানো হয়, হ্যাঁ সেটা আমরা পরে শিখবো, হ্যাঁ পরে আমরা আগে কিছুটা আগাই নিই। তো মুছে দিই। চলছে আমাদের স্থির তড়িতের ধারক অংশ। তো এখন শিখবো আমরা যে এই ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা। ধারকে সমান্তরাল পাত ধারকে বলো, গোলাকার পরিবাহী পাত ধারকে বলো, সবই একই সমীকরণ, আমরা যে কোনো একটার জন্য করলেই হবে। তাহলে সমান্তরাল পাত ধারকে আমরা একটু কারেকশন করে দিই। সমান্তরাল পাত ধারকে সঞ্চিত শক্তির রাশিমালা। তো একেবারে দেখো ইনিশিয়ালি আমাদের কেমন ছিল, এ একটা পাত ছিল, এই একটা পাত। তো যখন আসলে আমরা দেখো এখানে নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ, হ্যাঁ আমাদের আসলে এখানে শক্তি সঞ্চিত কেন হবে, বা আসলে আমাদের কোনো কাজ করতে কেন হচ্ছে, দেখো যে এই পাত থেকে যখন আমি ধরো এই পাত থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ডিকিউ ডিকিউ করে চার্জ এই পাতে আনবো, তাহলে কি হবে, দেখো প্রথমে একেবারে ইনিশিয়ালি যখন আমি মনে করো ডিকিউ চার্জ নিয়ে আসলাম এই পাত থেকে এই পাতে, তখন এখানকার চার্জ হলো প্লাস ডিকিউ, এখানকার চার্জ যেহেতু হবে মাইনাস ডিকিউ। তার মানে আমি যেহেতু এই যে এখান থেকে চার্জ ধরো নেগেটিভ হচ্ছে, এখানে পজিটিভ, এখান থেকে এখানে চার্জ নিয়ে আসছি, এবং চার্জ নিয়ে আসতে হলে এখানে যত দেখো পজিটিভ চার্জ বাড়বে আমাকে প্রতি কুলম্ব চার্জ নিয়ে আসতে তত কী হবে, বেশি কাজ করতে হবে। এই যে এই পজিটিভ চার্জের বিকর্ষণের বলের বিরুদ্ধে আমাকে কাজ করে এই পাতে চার্জ নিয়ে এসে রাখতে হচ্ছে, সেই কাজটাই আসলে এখানে আমাদের তড়িৎ শক্তি হিসাবে সঞ্চিত থাকবে। সেই শক্তির রাশিমালায় আমরা নির্ণয় করতে যাচ্ছি। তো দেখো একটা সমান্তরাল পাত ধারকের
ধারকত্ব হচ্ছে সি, আমরা ধরি এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব হচ্ছে সি। দুই পাতের মধ্যে সর্বোচ্চ বিভব হতে পারে ভি, এবং দুই পাতে সর্বোচ্চ চার্জ, এবং চার্জ হতে পারে হচ্ছে, আচ্ছা সর্বোচ্চ চার্জ লিখে রাখি, হ্যাঁ সর্বোচ্চ চার্জ হতে পারে হচ্ছে প্লাস কিউ পরিমাণ। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম অবস্থা। তো ধারকত্ব তো চেঞ্জ হয় না, ধারকত্ব তো অলওয়েজ ধারকত্ব। তুমি চার্জ কম দিবা বিভব কম হবে, হ্যাঁ বিভব কম আর চার্জ কম, চার্জ বেশি দিলে বিভব বেশি হবে, কিন্তু আলটিমেটলি ধারকত্ব যেটা সেটা সেম। তো সমান্তরাল, আমরা একটা সমান্তরাল পাত ধারক বিবেচনা করলাম, এই ধারকের দেখো ধারকত্ব হচ্ছে সি, দুই পাতের মধ্যবর্তী সর্বোচ্চ বিভব হতে পারে হচ্ছে ভি, এবং সর্বোচ্চ যে কোনো এক পাতে চার্জ থাকতে পারে হচ্ছে প্লাস কিউ পরিমাণে। তো একেবারে শুরুতে ধরো আমি চার্জিং শুরু করে নিই, তাহলে টি ইজ ইকাল টু 0-তে, একেবারে শুরুতে চার্জ কত, চার্জের মান 0, দুই পাতের বিভব কত হবে 0, তারপরে চার্জ এখন শুরু করি, তারপরে কিছু সময় চার্জিং শুরু করলাম। তো ধরো আমাদের একেবারে টি ইজ ইকাল টু একটা সময় 2 সেকেন্ড 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে টি ইজ ইকাল টু টিতে চার্জ কিউ ইজ ইকাল টু ধরো পুরোটা মানে সর্বোচ্চ চার্জ এসে এখনো পৌঁছায়নি, তাহলে সেটা ছোট হাতের চার্জ কিউ ধরি আমরা। এবং সেই সময় বিভব তো যেহেতু সর্বোচ্চ চার্জ নাই, তাহলে সর্বোচ্চ বিভব ভিও হবে না, সেই বিভবটাকে আমরা ধরলাম ভি ইজ ইকাল টু আসলে হবে হচ্ছে ভি ড্যাশ। ওকে, তাহলে যেহেতু আমরা সাধারণ সমীকরণ জানি ধারকত্ব সি ইজ ইকাল টু হচ্ছে কিউ বাই ভি, তাহলে এই ক্ষেত্রে দেখো টি ইজ ইকাল টু টিতে 2 সেকেন্ড 5 সেকেন্ড বা 7 সেকেন্ড পরে আমাদের ধারকত্ব সি ইজ ইকাল টু আমরা লিখতে পারবো কিউ ডিভাইড বাই ভি ড্যাশ, অতএব ভি ড্যাশ সমান সমান লিখতে পারবো, দেখো ভি ড্যাশ উপরে চলে গেল, এটা নিচে চলে আসবে কিউ ডিভাইড বাই সি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তো এখন ধরো এটা হচ্ছে যে সর্বোচ্চ এই পরিমাণ চার্জ থাকে, দুই পাতের মধ্যে মনে করো অল্প কিছু চার্জ আসছে, এই অবস্থা। তো এখন যদি আমি এই পাত থেকে ডি কিউ পরিমাণ চার্জ প্লাস ডি কিউ পরিমাণ চার্জ এই পাতে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কাজ করতে হবে নিশ্চিত এই ভি ড্যাশ বিভবের বিরুদ্ধে। আচ্ছা, তাহলে কি তো কাজ, দেখো যেহেতু খুবই ক্ষুদ্র পরিমাণ চার্জ নিয়ে আসবো, কাজটাও সেটা হবে, তাহলে ডি ডব্লিউ সমান সমান কি তো কাজ হবে হচ্ছে আমাদের ভি ড্যাশ ডি কিউ, যেহেতু আমরা জানি কি তো কাজ ডব্লিউ সমান সমান হচ্ছে ভি কিউ। তাহলে এটা হলো, তাহলে একেবারে অনেক সময় অসীম সময় পর ধরো টি ইজ ইকাল টু অসীম, অনেক সময়ে এটা ফুলি চার্জ হবে, কিউ সমান সমান কিউ হবে, এবং ভি সমান সমান বিভব কত হবে ভি। তাহলে তখন আসলে আলটিমেটলি যদি আমরা এই ছোটো ছোটো কাজগুলোকে ইন্টিগ্রেশন করি, অর্থাৎ কতটুকু সময় টি ইজ ইকাল টু 0 থেকে অসীমের মধ্যে, অর্থাৎ চার্জ 0 থেকে বড় হাতের কিউ পর্যন্ত, সে সময় বিভব হবে 0 থেকে ভি এর মধ্যে, তাহলে আমরা কি মোট কাজ পাবো, মানে এই পাত থেকে এই পাতে, অর্থাৎ এই পাতে মাইনাস কিউ চার্জ এবং এই পাতে প্লাস কিউ চার্জ হতে কতটুকু কাজ করতে হয়েছে সেটা আমরা পাবো। তাহলে করি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে উভয় পক্ষে যদি ইন্টিগ্রেশন করি দেখো, তাহলে ডিডব্লিউকে যে ইন্টিগ্রেশন ছোটো ছোটো অনেকগুলো কাজকে যোগ করলে পাওয়া যাবে মোট কাজ, সেটা আসলে আমাদের সঞ্চিত শক্তি ইউ। তাহলে কত হবে, ইন্টিগ্রেশন করব চার্জ দিয়ে করি, হ্যাঁ কিউ ইজ ইকাল টু 0 থেকে কিউ ইজ ইকাল টু কিউ ভি ড্যাশ ডি কিউ। ওকে, তো ভি ড্যাশের মান 1 নম্বর থেকে বসায় দিই, 0 থেকে কিউ লিখলাম আমরা, এটা না লিখে ভি ড্যাশের মান হচ্ছে কিউ বাই সি, এখানে থাকে হচ্ছে ডি কিউ। ওকে, মুছে দিই, আমার এটার জায়গা লাগবে। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এখান থেকে ইন্টিগ্রেশন করব, তাহলে সঞ্চিত শক্তি ইউ ইজ ইকাল টু 0 থেকে কিউ, যেহেতু চলক আমাদের কিউ,
তার সি হচ্ছে ধ্রুবক, তাহলে 1/c বাইরে নিয়ে নিলাম। কিউ ডি কিউ ইন্টিগ্রেশন করলে তোমরা জানো পাওয়ারের সঙ্গে 1 যোগ হবে, 1 আর 1 2, তাহলে কিউ স্কোয়ার এবং 2 দ্বারা ভাগ। যখন ইন্টিগ্রেশন করে নিচ্ছিস তখন এটা এভাবে না দিয়ে আমরা সীমা আকারে দিই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সরি থার্ড ব্র্যাকেট দিয়ে 0 থেকে কিউ। তো তুমি যদি মানটা লিমিট বসায় দাও তাহলে সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু আসলে পাবে 1/c কিউ স্কোয়ার ডিভাইড বাই 2। তো এটাকে লেখা যায় ইউ ইজ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার ডিভাইড বাই সি। ওকে, তো এটাই হচ্ছে আমাদের সঞ্চিত শক্তির রাশিমালা। তো এটার চাইতে মনে রাখা আরেকটা ইকুয়েশন সহজ, সেটা আমরা মনে রাখতে পারি কীভাবে, সেটা কি আমরা জানি, দেখো যে সি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ বাই ভি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সিভি। তো আসলে আমি স্টুডেন্টদের সাজেস্ট করি যে তোমরা এইটা মনে রাখার চাইতে এটা মনে রাখা সহজ, হ্যাঁ, যে কিউ ইজ ইকুয়াল টু সিভি বা ভিসি, ভাইস চ্যান্সেলর বা কারিকুলাম ভিটা, হ্যাঁ, যেভাবে মনে রাখবে সেটা আজকে কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে সিভি। তো কিউ এর মানটা যদি তুমি এখানে বসায় দাও তাহলে পাবা, দেখো এটা উপরে লিখি, এটা মুছে দিই। তো দেখো লিখতে পারি আমরা ইউ ইজ ইকুয়াল টু, আচ্ছা মুছে দিই, ইউ ইজ ইকুয়াল টু হাফ কিউ এর মান হচ্ছে সি স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে সি, একটা সি কেটে দিলে ইউ ইজ ইকুয়াল টু দেখো হাফ সি ভি স্কোয়ার। এটা তুলনামূলকভাবে আসলে মনে রাখা সহজ। এটাই হচ্ছে আমাদের সমান্তরাল পাত ধারকের সঞ্চিত শক্তির রাশিমালা। তো আশা করি তোমরা বুঝতে পারছো, একটু পজ করে ঘোরায় ঘোরায় আসলে নোট করে নেবা, হ্যাঁ। তো এখানে আসলে কোনটা কি দেখো, যেটা হচ্ছে ই হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি, ধারকে সঞ্চিত শক্তি, সি হচ্ছে ধারকত্ব, ফ্যারাড এককে থাকবে, মাইক্রোফ্যারাড থাকতে পারে, যেটা কনভার্ট করে নিতে হবে ফ্যারাডে, আর ভি হচ্ছে বিভব পার্থক্য। আসলে বিভব তো হয় না, বিভব পার্থক্যই হয় সবসময়, বিভব পার্থক্য। এই ছিল আজকের মতো প্রিয় শিক্ষার্থীরা। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগছে এবং তোমরা আসলে এটা বারবার দেখে বই দেখে একটু পড়ে নেবা, আমার শীটটা একটু দেখবা এবং এটার উপর বেশ কয়েকটা ম্যাথ আছে সেটা দেখবা। আমরা সেই ম্যাথগুলো আগামী দিন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফিজ।